সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। কলা কেন্দ্র ও কিবরিয়া প্রিন্ট স্টুডিওর আয়োজনে কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্র উৎসব ও 14তম কিবরিয়া ছাপচিত্র মেলা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি লেখক, নির্মাতা ও আবৃত্তিকার ফরিদা হোসেন। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। দর্শককে আপনার পরিচয় দিতে গিয়ে মাত্র 3টি শব্দে বলেছি, কিন্তু আপনার যেই সংস্কৃতি বা শিল্প সাহিত্য অঙ্গনের সাথে পথ চলা সেটা অনেক বেশি বিস্তৃত। আমি যদি একটু ছোট্ট করে বলি, আপনি একই সাথে লেখক, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, নাট্য পরিচালক, গীতিকার, সুরকার, আবৃত্তিকার এবং একই সাথে নির্মাতা। এতগুলো বিষয়ের মধ্যে কোন বিষয়টা নিজের সবচাইতে ভালো লাগার? সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে লেখালেখি করা। হ্যাঁ। সেটা কি গল্প, উপন্যাস, নাকি ছোটদের জন্য যে লেখালেখি করা হয় সেটা? ছোটদের জন্য প্রচুর লিখেছি এবং আমার সেই লেখাগুলো যেগুলো রূপকথার নাটক, সেগুলো প্রায় 3 বছর বিটিভিতে নাটক প্রচারিত হয়েছে। সেগুলো স্ক্রিপ্ট, চিত্রনাট্য, মিউজিক, পরিচালনা, এমনকি ড্রেস ডিজাইন, এমনকি সেট ডিজাইনও আমি দাঁড়িয়ে থেকে করিয়েছি। মানে এগুলো না দেখলে বোঝা যায় না যে কীরকম পরিশ্রম করে, বিশেষ করে শিশুদের কাজ তো হ্যাঁ, অনেক সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ একটা কাজ। নিঃসন্দেহে প্রতিটি কাজ আসলে সফলভাবে বাস্তবায়ন করাটাই ভীষণ রকম চ্যালেঞ্জিং। আপনি এতগুলো কাজ একসাথে করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা বলে মনে হতো যখন সে সময় আসলে কাজ করা হতো? কাজ করা একটা তো লেখাটা হচ্ছে যতক্ষণ না লেখাটা, এটা তো একটা সমুদ্রের মতো, একবার ভেতরে ঢুকে গেলে বের হওয়াটা খুব কঠিন। হ্যাঁ, এটা ছিল আমার কাছে খুব একটা কঠিন এবং আনন্দদায়ক কাজ আমার জন্য। আর দ্বিতীয় যেটা হচ্ছে শিশুদের নাটক পরিচালনা করা। স্ক্রিপ্ট লেখাটা তো একেবারেই অন্যরকম জগতে ঢুকে যেতে হয়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। যারা শিশুদের নিয়ে কাজ করে তারা জানে। আর পরিচালনা তো খুবই কঠিন। আমি আমার বাড়ির ছাদে প্রতিদিন বিকেলবেলা সব বাচ্চারা আসতো, তাদের গার্জিয়ানরা আসতো। অভিনয় শুধু অভিনয় নয়, প্রত্যেকটা লুক, প্রত্যেকটা স্টেপিং, প্রত্যেকটা শব্দ ক্ষেপণ, তাদের বাচনভঙ্গি, কারণ এক একজন এক একটা ডিস্ট্রিক্ট থেকে আসতো। কিন্তু আমি যেটা চাই রূপকথার, এটাও মানে সবাই বলতো যে বিটিভিতে যখন বাচ্চারা যেত বলতো, আরে সব রূপকথার বাচ্চারা এসছে, ওদের কথাবার্তা নামটাও তো ছিল এমন, রূপকথার দেশ। রূপকথার দেশ। এবং এটা প্রায় 3 বছর চলেছে, তারপরে এটা বন্ধ হয়ে গেল আর কি। আপা, এই যে বাচ্চাদের জন্য কাজ করতে গেলে আসলে নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয় আমার কাছে মনে হয়। আপনার নিজের ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলাটা ছিল
আমি বলি রূপকথাময় জীবন। আচ্ছা, কিরকম সেটা? ছোটবেলায় সব বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করতো বা পুকুরে ঝাঁপ দিচ্ছে, আমরা নারায়ণগঞ্জে ছিলাম, আমার ছোটবেলাটা কেটেছে। কিন্তু আমি তখন সিঁড়িতে বসে সূর্য ডোবা দেখতাম, যে কখন সূর্যটা আরও পেছনে গেলে এই বিল্ডিংয়ের ছায়াটা উঠোনে পড়বে, সেখানে আমি এক্কা দোক্কা খেলবো। আমার মা একটা আম গাছের ডালে একটা দোলনা বেঁধে দিয়েছিলেন। বাহ! আমি সেই দোলনায় বসে বসে গান গাইতাম, আবৃত্তি করতাম, পাখিদের আকাশে উড়ে যাওয়া দেখতাম, ঝড় এলে ঘরে ঢুকতাম। কি সুন্দর। অনেক কিছুই করতাম ছোটবেলায়, কিন্তু 8-10টা বাচ্চার মতো ওই যে হুড়োহুড়ি করা, হ্যাঁ, হ্যাঁ। এটা করতাম না। মানে খুব বেশি দুরন্ত আপনি না, ছিলেন এবং না। ওই যে কবিতা বলতাম, কবিতা পড়তাম, গান গাচ্ছি, আমার একটা জগৎ ছিল আলাদা। বাহ! সেই জগতেই আমার ছিল বসবাস। বিচরণ ছিল। হ্যাঁ। কিন্তু এই যে লেখালেখির যে চর্চাটা, এটা আসলে কিভাবে আপনাকে টানতো, বা প্রথম লেখালেখি কিভাবে শুরু করলেন? লেখাটেখিটা আসলে তখন 52 সাল, আমি ছোট তখন, স্কুলে পড়ি। আমার চোখের সামনে, আমরা তখন নারায়ণগঞ্জে থাকি, এবং নারায়ণগঞ্জ ছিল ভাষা আন্দোলনের একটা অন্যতম জায়গা। আমার 2 মামা ছিলেন ছাত্র আচ্ছা। আন্দোলনের সাথে জড়িত। ওইখানে দেখতাম, এই এক সময় দেখলাম যে পুলিশের গুলি রাত্রেবেলা হঠাৎ করে, যেখানে আমজাম গাছ থেকে ঝুপঝাপ করে ছেলেমেয়েরা পুকুরে ঝাঁপ দিত, সেখানে লাশ পড়ছে গুলির সাথে সাথে। একদিন একটা লোক এসে, আমাদের রাস্তার ধারে বাড়ি ছিল, জানলার ধারে এসে পড়লো। মা একটু করে জানলাটা ফাঁক করে লোকটাকে পানি খাওয়ালেন, কিন্তু লোকটা মারা গেল। আর তখন আমি দেখছি, সব কিছু দেখতে, আমার বাবা তখন শ্রম আন্দোলন করেন, মামারা ছাত্র আন্দোলন করেন, কিন্তু আমি দেখতাম আর ভাবতাম যে কেন ওরা এরকম করছে। একদিন মাকে জিজ্ঞেস করলাম, মা এই দুষ্টু লোকগুলো এমন করছে কেন? মা বললেন, ওরা বাংলাকে বাংলায় বলতে দেবে না, ওরা মাকে মা বলে ডাকতে দেবে না। অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, মাকে মা বলে ডাকবো না তো কী বলে ডাকবো? তারপর লিখতে শুরু করলাম, রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই। আমার তখন অতটা বোধোদয় হয়নি, কিন্তু দেখতাম তো সব কিছু বাড়ির সামনে। তখন লিখলাম, রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই, দেশের কথা বলতে চাই, আমরা সবাই ভাই ভাই। বাহ! আরেকটা লিখেছিলাম, মায়ের কোলে জন্ম নিয়ে মাকে ডাকতে বড় ভয়, মায়ের বুকে 2 চোখ বুজে ঘুমোতে যে ইচ্ছে হয়। এই কবিতা লেখার জন্য বাড়িতে অনেক বকাঝকাও খেয়েছি, কিন্তু লিখতাম। ক্লাসের পড়া না পড়ে লুকিয়ে লুকিয়ে খাতার নিচে খাতা রেখে লিখতাম। আপা, বই পড়া হতো সে সময় নিশ্চয় অনেক? অসম্ভব বই পড়তাম, এবং স্কুল জীবনেই বোধহয় আমরা যেই বাড়িতে ছিলাম কলকাতা থেকে এসে, একটা হিন্দু বাড়িতে, তখন সবই হিন্দুরা ছিল, পরে 2-1 ঘর মুসলমান এসছে, সেখানে প্রচুর বইয়ের আড়ত ছিল, মানে বই, ম্যাগাজিন, অনেক কিছু। তো একটা সময় দেখা গেল সব কিছুর আমি দখলে চলে আসলাম, আমার দখলে। তো আমি পড়তে লাগলাম, ওই শৈশব থেকেই রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, নিহার রঞ্জ থেকে শুরু করে, মানে বই পেলেই হলো আমার, সে যে কোনো বই হোক। আর বই পড়তে পড়তে একটা নেশা হয়ে গেল যে এত কষ্ট দেয় মানুষ মানুষকে। ওই যে আমার লেখাগুলো পড়লে দেবে, খুব টাচি লেখাগুলো, হ্যাঁ, এটা বুকের ভেতরটাকে নাড়া দেয়। হ্যাঁ। কিন্তু ওই যে লেখার যে একটা জিনিস, কোনো কিছু মনে আসলে আমি লিখতাম, পাশে একটা ছোট্ট করে ছবি আঁকতাম পাশের পাগায়, যে হ্যাঁ, মানে কল্পনাটা হ্যাঁ, এবং এঁকে এটা, রাখবার চেষ্টা এবং করতেন। মনে মা একটু কিছু বললে বলতাম যে আমি তো এই কাজটা করিনি, কিন্তু মা কেন আমাকে বকছে, একটা নিজের ওপরে একটা অভিমান, এবং ওই অভিমানের ছবিটা আমি কাগজে আঁকতাম, যে একটা মেয়ে চোখ দিয়ে পানি পড়ছে, ও একটা গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে। একাকিত্ব আমাকে অনেক কিছু শিখিয়েছে, উপলব্ধি করতে সাহায্য ভীষণভাবে। করেছে। হ্যাঁ, প্রথম নিজের নামটি ছাপার অক্ষরে দেখা, সেটা ছাপার কবে এবং অক্ষরে কিভাবে? প্রথম আমার একটা ছোট গল্প লিখেছিলাম, সেটার নাম হচ্ছে ফুচকা। আচ্ছা, হ্যাঁ, আপনি কি ফুচকা খেতে খুব ভালোবাসতেন? ভীষণ ভালোবাসি। ছোটবেলায় এক মামা ফুচকা খেতে গিয়ে তার মধ্যে ওই কি বলে পোকা, কাঁচ পোকা না কি পোকা ঢুকে গেছিলো, কামড় দিয়েছে, তো সেটা ফুচকার কামড়টা ওই পোকার উপরেই পড়েছে। ওই নিয়ে একটা খুব মজার গল্প, ওই প্রথম আচ্ছা। গল্প। হ্যাঁ, এটা কত সালের কথা আপা? এটা অনেক আগে? অনেক আগে, তখন বোধহয় 5-6-এ পড়ি, আচ্ছা, অনেক আচ্ছা। আগের কথা। এই ছোট গল্প দিয়ে শুরু হলো,
তারপর তো আরো অনেক কিছু লেখা হলো, উপন্যাস লেখা হলো, শিশু সাহিত্যে আপনার পদচারণা হলো, গান লেখা হলো, মানে একটির পর একটি আসলে কিভাবে আসলো কালের পরিক্রমায়? ছোট গল্প তো প্রথমে স্কুলের দেয়াল পত্রিকা ছিল তখন। আমি বাংলা বাজার স্কুলে পড়তাম ঢাকায় এসে। দেয়াল পত্রিকা, তারপর কচিকাঁচার আসর, মুকুলের মাহফিল, যতগুলো শিশু পত্রিকা ছিল শিশু পত্রিকায় ছাপা হতো। এবং দেখলাম যে বেশ সম্পাদকরা আমাকে খুব মানে সম্মানের সাথে গ্রহণ করছে। আচ্ছা। এবং একটু দেরি হলেই বলতো যে ফরিদা তুমি লেখা পাঠাচ্ছ না। তো লেখা লিখতাম। এরপরে একটু বড় হলাম, স্কুল শেষ হলো, কলেজে ঢুকলাম। কলেজেও ওই কলেজে গান গাইতাম আর আবৃত্তি করতাম, একটু পপুলার হয়ে গেলাম সেখানে। আমাকে ভীষণভাবে ওরা লেখার জন্য বলতো, অনুপ্রাণিত করতো সবাই। ভীষণ। এবং আরেকটা সবচেয়ে মজার ব্যাপার, আমাদের বাংলা টিচার ছিলেন তখন সঞ্জিতা আপা। আচ্ছা। সঞ্জিতা আপা ক্লাসে বলতেন যে আজকে কে পড়বে, আমি তখনই হাত তুলতাম। আচ্ছা। হাত তুলে আমি বলতাম আমি পড়বো। আমার একটা ধারণা ছিল যে আমি খুব ভালো পড়তে পারি। আর আমি খুব বলতে আপত্তি নেই, তখন কলকাতার রেডিও শুনতাম, খুব কলকাতার আবৃত্তি শুনতাম, ওদের নাটকগুলো শুনতাম। ওই ভাষার ওপরে একটা দখল হয়ে গেছিল। আচ্ছা। যেমন চট্টগ্রামের মেয়ে আমি, চট্টগ্রাম ভাষা তো জানি, কিন্তু বাইরের ভাষা হিসেবে বাংলা ভাষা একটা ভালো ভালো দখল হয়ে গেছিল, যেটা আমি অনেকে আমাকে বলতো যে তুমি আবৃত্তি করো। এরপর যেটা হলো যে 2000 সালে জাতীয় জাদুঘরে এই প্রথম বোধহয় কোনো মহিলার একক আবৃত্তি হলো, সেটা ছিল। কিন্তু আবৃত্তি কখনো শেখা হয়েছিল কোনো সংগঠন থেকে? কিন্তু আবৃত্তি পড়তাম। আচ্ছা, এবং প্রচুর শুনতাম, করতাম। এবং আমি আমার নিজের কানকে খুব একজন সাপোর্টার হিসেবে, একজন ফ্যান হিসেবে দেখতাম যে আমি এত ভালো পড়তে পারি, আমার কণ্ঠটা এত ভালো। তো এরকম একটা ধারণা হয়েছিল, জানি না আসলে কি। তো ওই আবৃত্তি করতে করতে পরে একক আবৃত্তি আমাকে আবৃত্তি গোষ্ঠী রূপা চক্রবর্তীর পরিচালনায় সেটা জাদুঘরে হলো, এবং প্রচুর সুনাম হলো যে একক আবৃত্তি 2 ঘন্টা ধরে বসে করা, এটা যাতা কথা নয়। তারপরে বেতারে যে সংবাদ পাঠ করলেন, একটা সময় তো বেশ লম্বা সময় বেতারে সংবাদ পাঠ করা হয়েছে, সেটা কি সেই সময় না তারপরে? না, সেটা আরো আগে। আচ্ছা। এটা করেছি পরে, আবৃত্তিটা করেছি পরে। আবৃত্তি পড়তাম সবসময়। রেডিওতে খবর পড়াটা আমি যেটা হয়েছে ওটাও একটা মজার ঘটনা নিয়ে, যে রেডিওতে যারা খবর পড়তো তখন 2-1 ছাড়া আমার কারো খবর পড়াটা ভালো লাগতো না। সরকার কবির পড়তেন, তারপরে আরও 2-1 যারা অনেক সিনিয়র ছিলেন। কিন্তু আমি ঠিক করলাম যে আমি এত ভালো পড়তে পারি, আমি একদিন রেডিওতে যাই। আমি রেডিওতে গেলাম, গিয়ে নিউজ সেকশনে গিয়ে বললাম যে আমি খবর পড়তে চাই। তো ওরা বললো যে তুমি করে বললো, কলেজে পড়ি তো তখন, ছোট সেই 2 বেনে দোলানো মেয়ে। আমাকে বলছে তুমি কি অডিশন দিয়েছো? বললাম না। বললো তাহলে তুমি কি করে খবর পড়ে? আমি বললাম যে এখন যারা খবর পড়ছে আমি যদি তাদের চেয়ে ভালো পড়ে দেখাতে পারি, আপনি দেবেন না কেন? তখনই এত কনফিডেন্স ছিল আপনার? হ্যাঁ, ওটা ছিল আমার। ওই সাহসটুকু আল্লাহ দিয়েছিল আমাকে সাথে সাথে স্টুডিওতে নিয়ে যাওয়া হলো এবং একটা শীট ধরিয়ে দিয়ে বললো যে তুমি পড়ো। পড়ার পরে যিনি ছিলেন বললেন যে এক্সিলেন্ট। বাহ। আপা, আপনার তো অসংখ্য গান লেখা হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় প্রয়াত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আপনার লেখা গানে কণ্ঠ দিয়েছে, এই অনুভূতিটা কেমন? সেটা আমি গান তো ছোটোবেলা থেকেই যে কোনো একটা কবিতা পেলে সেটাকে গানের সুর করে গাইতাম। তারপরে টেলিভিশন আরম্ভ হলো 65 সালে। 65 সালে প্রথম শিশুদের নাটক আমার, সেটাও আমার, মোস্তফা মানোয়ার ছিলেন তখন। তো সেখানে নাটকে, বাচ্চাদের নাটকে গান না হলে ভালো লাগে না। ওই নাটকের জন্যে গান লেখা, গান লেখার জন্যে গান সুর করা। এবং তখন আমার সাথে যারা কাজ করেছে এখন তারা অনেক বড় বড় শিল্পী, মানে আমার সুর করা লেখা গান ওরা গেয়েছে। সাদিয়া আফরিন মল্লিক, নাশিদ কামাল, রুবানা হক যে বিজিএমের প্রেসিডেন্ট ছিল, তারপরে রেবেকা সুলতানার বোনরা, ছোট বোনরা। ওই যে এটা মাথা থেকে আসা, মানে এটা অন্যরকম ব্যাপার। ছোটোবেলায় ক্লাসিক্যাল গান শিখতাম উস্তাদের কাছে। ওই যে গানের একটা, ক্লাসিক্যাল গানের একটা পোকা যে মাথায় ঢুকে গেছিল, ওইটা ওই রয়েই গেছে।
কিন্তু ক্লাসিক্যালে যদি জিজ্ঞেস করো যে গ্রামার কিছু, আমি কিন্তু কিছুই বলতে পারবো না, কোনটা কোন রাগ আমি সেটাও বলতে পারবো না। কিন্তু যখন সুর করেছি কিন্তু প্রত্যেকটা রাগের উপরে আমার সুরগুলো হয়েছে। তো কাজেই আল্লাহর মেহেরবানি সবই, আমি বলবো না যে এটা আমার কোনো ক্রেডিট, জি, আল্লাহ দিয়েছেন, করিয়েছেন তিনি, এটাই বড় কথা আর কি। এবং সেই মেধাটুকুনি আপনি কাজ করে গেছেন, নিরন্তর আমি পরিশ্রম কাজ করে গেছেন। করেছি, সুবীর নদী গান গেয়েছে লাস্টে, এবং আমার মেয়েও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া মিউজিকে, ফারহান বাড়ি আমার বড় মেয়ে, ও গেয়েছে আমার গান। টেলিভিশনের এই যে 3 বছর নাটক করলাম, অনেক নাটকে আমার গান, অনেক ধারাবাহিক নাটকে, বড় নাটকে, সব জায়গাতেই করেছি আর কি। জি, আবার ইন্টারন্যাশনাল পেন বাংলাদেশ সেন্টারের বর্তমান এমেরিটাস প্রেসিডেন্ট আপনি। আমি এই সংস্থাটি সম্পর্কে জানতে চাইবো, মূলত এই সংগঠনের কাজটা কি? পেন হচ্ছে একটা আন্তর্জাতিক সাহিত্য সংগঠন, এটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে। এটা পুরো পৃথিবীর যত লেখক আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের চাহিদা, তাদের সমস্যা, তাদের উত্থান পতন, এইসব নিয়ে কাজ করা হচ্ছে পেনের একটা কাজ, বড় কাজ। আচ্ছা, তো পেনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশ হওয়ার পরে জাতীয় আমাদের অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেব। তিনি মারা যাওয়ার পরে আমি হলাম, আমাকে প্রেসিডেন্ট সিলেকশনে আমাকে প্রেসিডেন্ট করা হলো। 13 বছর ছিলাম একাধারে, কিন্তু 3-5 বছরের বেশি থাকার নিয়ম নেই। কিন্তু আমার মেম্বাররা আমাকে ছাড়তে চাচ্ছিল না, মানে ঠিক পাশাপাশি একজন কাউকে পেলে হয়তো আমাকে ওরা ছেড়ে দিত, কিন্তু আমাকে ছাড়ছিল না। আমি চেষ্টা করেছি আমার সর্বাঙ্গীন শক্তি দিয়ে, মেধা দিয়ে। তারপরে আমি বছর 5 হলো আমি রিটায়ার করেছি। আমার পরে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে আমরা ইলেকশন করি, ওনাকে আমরা প্রেসিডেন্ট করলাম, আমি রিটায়ার করলাম। এখন আমি এমিরেটাস প্রেসিডেন্ট অফ পেন বাংলাদেশ। বাহ, এই যে এতগুলো বছর ধরে আসলে নিরন্তর কাজ করে যাচ্ছেন, কেউ পুরস্কারের জন্য কাজ করে না, নিজের মনে আনন্দ সেটা নিবারণের জন্য মানুষ কাজ করে, মনের ক্ষুধার জন্য মানুষ কাজ করে, বিশেষ করে সৃষ্টিশীল কাজ, সেটা তো আত্মার একরকম পরিতৃপ্তি দেয়। 2004 সালে সাহিত্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক আপনি লাভ করেন। এছাড়াও 6টি স্বর্ণ পদক সহ মোট 27টি সাহিত্য পুরস্কার পান বিভিন্ন সংগঠন থেকে। পুরস্কার কতখানি অনুপ্রেরণা দিয়েছে আপনাকে? পুরস্কার প্রথমত খুবই অনুপ্রেরণা দিয়েছেই, খুব ভালো লাগতো। নতুন নতুন পুরস্কার পেয়েছি তো খুবই ভালো লাগতো, মঞ্চে দাঁড়াচ্ছি, কথা বলছি, খুবই ভালো লাগতো। তো যতই 21 পদক যখন পেলাম আমি 2004 সালে, তখন একটা অন্যরকম অনুভূতি আসলো, একটা দায়বদ্ধতা এসে গেল যে খালি লিখলেই হবে না, লেখার ভেতরে আমার সমাজকে সংস্কার করতে হবে, এটা না হলে হবে না, আমাকে কিছু দিতে হবে, কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। সেটাই, আমরা যেমন ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসাটা পাই, আমরা বিনা কাজে কিন্তু কিছুই পাই না। তখন মনে হলো যে না, আমাকে আরও বেশি কিছু লিখতে হবে। আমার প্রায় গল্পগুলোতে, বিশেষ করে নারীবাদী গল্পগুলোতে আমি সব সমস্যার সমাধান দেখিয়েছি, অন্তত চেষ্টা করেছি। নারীরা কিন্তু এখন পর্যন্ত কতগুলো মৌলিক বই প্রকাশ করা হয়েছে আপা? প্রায় 40-45টা এরকম তো হয়েছে। এখন কি কাজ করছেন? এখন 2-3টে উপন্যাস আছে হাতে, আমার এখানে আছে। একটা হচ্ছে সমগ্র সাহিত্যকর্ম, যেটা একটা আছে। আর এখন ঠিক এই মুহূর্তে যেটা করছি, যে আমার আত্মজীবনীটা লিখছি, লেখা প্রায় শেষ, কিন্তু এডিটিং আছি এখন। আচ্ছা, কারণ এটা করতে পারলে হয়তো আমাকে মানুষ জানতেও পারবে, আমি হয়তো আপনার জীবনটা সবার সামনে থাকবে, জীবনটা আমি দেখে আমাকে চিনতে পারবো। একেবারেই এটা একটা নিজেকে নতুন করে আরো একবার আবিষ্কার করা, নিজের জীবনের ভেতর দিয়ে। আপা একেবারে শেষের দিকে চলে এসেছি, আসলে আপনার জীবনের কাজের যে পরিসর, সেটা এত অল্প সময় নিয়ে আসাটা একরকম অসম্ভব বলা চলে। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আমরা আপনাকে পাবো এবং আরো অনেক গল্প শুনবো আপনার কাছ থেকে। সবশেষে আপনার কণ্ঠে একটি ছোট্ট করে কবিতা শুনতে চাই, যেহেতু আপনি একজন আবৃত্তিকার। আমি কাজী নজরুল ইসলামের সিন্ধু প্রথম তরঙ্গ থেকে পড়ছি। হে সিন্ধু, হে বন্ধু মোর, হে চির বিরোহী, হে অতৃপ্ত রহি রহি কোন বেদনায় উদ্বেলিয়ে ওঠো তুমি কানায় কানায়। কি কথা শোনাতে চাও,
কারে কি কহিবে বন্ধু তুমি, প্রতীক্ষায় চেয়ে আছে ঊর্ধ্বে নীলা নিম্নে বেলাভূমি। কথা কও হে দুরন্ত, বলো বলো তব বুকে কেন এত ঢেউ জাগে, এত কলকল কিসের অশান্ত গর্জন, দিবা নাই রাত্রি নাই অনন্ত ক্রন্দন, থামিল না বন্ধু তব, কোথা তব ব্যথা বাজে মোরে কও, কারে নাহি কব, কারে তুমি হারালে কখন, কোন মায়া মনে কার হেরিছ স্বপন, কে সে বালা কোথা তার ঘর, কবে দেখেছিলে তারে কেন হলো পর, যারে এত বাসিয়াছ ভালো, কেন সে আসিল এসে কেন সে লুকালো, অভিমান করেছে সে মানিনি ঝেপেছে মুখ নিশিথিনী কেশে, ঘুমায়েছে একাকিনী জোছনা বিছানে, চাঁদের চাঁদিনী বুঝি তাই এত টানে, তোমার সাগর প্রাণে জাগায় জোয়ার, কি রহস্য আছে চাঁদে লুকানো তোমার, বলো বন্ধু বলো, ও কি গান ও কি কাঁদা, ওই মত্ত জল ও ছল ছল, ও কি হুহুঙ্কার, ওই চাঁদ ওই সে কি প্রেয়সী তোমার, টানি আসে মেঘের আড়াল, সুদূরিকা সুদূরেই থাকে চিরকাল, চাঁদের কলঙ্ক ওই, ও কি তবে ক্ষুধাতুর চুম্বনের দাগ, দূরে থাকে কলঙ্কিনী, ও কি রাগ ও কি অনুরাগ। খুব ভালো থাকুন আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। সবসময় হাসি খুশি থাকুন, প্রাণবন্ত থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ তোমাকে এবং এনটিভির শ্রোতা দর্শক বিন্দুকে, অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvpt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।